ভারতের তামিলনাড়ু রাজ্যের দক্ষিণতম প্রান্তে অবস্থিত কন্যাকুমারী ঐতিহাসিক, পৌরাণিক কাহিনী এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ। এটি বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগরের মিলনস্থলে অবস্থিত, যা ত্রিবেণী সঙ্গম নামেও পরিচিত। পৌরাণিক মতে দেবী কুমারী আম্মার এখানে ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। এটি 51টি শক্তিপীঠের একটি। 1892 সালে স্বামী বিবেকানন্দের ধ্যান ও আত্মোপলব্ধির স্থান হিসেবেও সুপরিচিত। পৌরাণিক কাহিনী হিসেবে বিশ্বাস করা হয় যে দেবী কুমারী আম্মান পার্বতী রূপ এখানে শিবকে বিবাহ করতে এসেছিলেন, কিন্তু নির্ধারিত সময়ে শিব না আসায় তিনি কুমারী রূপেই সেখানে পূজিত হন। কন্যাকুমারী নামটি কুমারী আম্মান মন্দির থেকে এসেছে, যা প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। প্রাচীনকালে এই অঞ্চলটি পাণ্ড্য, চোল এবং চের রাজবংশের শাসনাধীন ছিল। পরবর্তীকালে দীপাঙ্করের রাজাদের শাসনে তাদের আধিপত্যে ছিল। স্বামী বিবেকানন্দ 1892 সালের ডিসেম্বর মাসে এখানে এসে সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি পাথরে 3 দিন ধরে ধ্যান করেছিলেন এবং নিজের জীবনের লক্ষ্য স্থির করেছিলেন। সেখানেই বর্তমানে বিবেকানন্দ রক মেমোরিয়াল স্থাপিত হয়েছে। সাংস্কৃতিক গুরুত্ব বলতে গেলে এটি মূলত কেপ কমিরন নামে পরিচিত ছিল, যা ভারতের দক্ষিণতম সীমা। এখানে হিন্দু, বৌদ্ধ এবং আধুনিক স্থাপত্যের মিলন দেখা যায়। কন্যাকুমারী শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, বরং এটি ভারতের ভৌগোলিক এবং আধ্যাত্মিক ঐক্যের একটি অনন্য প্রতীক। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি কন্যাকুমারী, আর সকালবেলা একদম সূর্য ওঠার আগে এই মুহূর্তে আমি চলে এসেছি কন্যাকুমারী সানরাইজ পয়েন্টে। আপনারা কন্যাকুমারীতে আসলে এই কন্যাকুমারী থেকে সানরাইজটা কিন্তু অবশ্যই দেখবেন। আমি সেই পথে এখন এগিয়ে চলেছি সানরাইজ পয়েন্টের দিকে। আর এই সানরাইজ যাওয়ার পথে রাস্তায় কিন্তু বেশ ভালো ভিড়। সকালবেলা প্রচুর লোক কিন্তু এখানে এসে জমায়েত হয়েছে সানরাইজ পয়েন্টে। আর তার সঙ্গে সকালবেলায় বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ কিন্তু এখন। তো সানরাইজ পয়েন্টে প্রচুর ভিড় দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত লোক জমে গেছে সকালবেলায় সানরাইজ পয়েন্টে সানরাইজ দেখার জন্য। এটা কিন্তু উপলব্ধি করা অবশ্যই দরকার অন্তত কন্যাকুমারী আসলে। চলুন ওয়েট করি সানরাইজ পয়েন্ট থেকে সানরাইজ দেখার জন্য। পূব আকাশ দেখুন হালকা হালকা লাল হয়ে উঠেছে। সানরাইজ কিন্তু যখন টাইম আছে 6:25। দেখুন সানরাইজ পয়েন্টে সানরাইজ দেখার জন্য কত মানুষের মেলা জমেছে এই ভোরবেলা। আর এই সমুদ্রের বিচে তারাও এখনই সানরাইজ দেখার সঙ্গে সঙ্গে জলের মধ্যেও নেমে পড়েছে এই সুন্দর ভোরের সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য। এই রাস্তাটা সোজা এই সমুদ্রের মাঝ বরাবর চলে গেছে একদম সামনের দিকে। সেই রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। তো দেখা যাক কী আছে সামনে। আর এইদিকে দেখুন সমুদ্রের বিচ, এদিকে প্রচুর ট্রলার বসে আছে, ছোটো ছোটো ট্রলার। ডিঙি নৌকো করে সমুদ্র থেকে ফিরে এসছেন মাছ ধরে। আর এদিকটা সানরাইজ পয়েন্ট প্রচুর লোক বসে আছে, ওয়েট করছে সানরাইজের জন্য। আর এদিকে সেই বিবেকানন্দ রক। আর আমরা চলেছি সমুদ্রের মাঝখান দিয়ে। দেখুন এদিকে সমুদ্র আর এদিকে সমুদ্র, এই মাঝপথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখানে দোকানিরা কিছু পসরা নিয়ে বসেছেন সামুদ্রিক জিনিস নিয়ে। কিছুক্ষণ আগে রাস্তা ছিল, এখন কিন্তু পুরোটাই বোল্ডার ফেলা। এই বোল্ডার ক্রস করে করে আমাদের একদম সামনে যেতে হবে। দেখুন বন্ধুরা কোথায় চলে এসেছি। এই বোল্ডারের পথ হেঁটে হেঁটে একদম সমুদ্রের মাঝখানে প্রায় চলে এসেছি বলতে গেলে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, জানি না আওয়াজ কতক্ষণে যাচ্ছে আপনাদের সামনে। প্রচণ্ড হাওয়ায় পুরো ফেলে দিচ্ছে হচ্ছে এরকম অবস্থা। দেখুন বন্ধুরা কোথায় চলে এসেছি, ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তের একদম শেষ বিন্দুতে। এরপরে আর কোনো ল্যান্ড নেই মূল ভূখণ্ডে। কন্যাকুমারিকার অবস্থান হচ্ছে 77.5 ডিগ্রি ইস্ট এবং 8 ডিগ্রি নর্থ। এই জায়গাটা ভারতবর্ষের দক্ষিণতম প্রান্তের একদম শেষ বিন্দুতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসা হচ্ছে। যে দেখুন সমুদ্র থেকে সব মাছ ধরে আনা হয়েছে। আর এখানে
মাছের ব্যবসায়ীরা সব পাইকারি মার্কেটে, এটা দেখুন কত মাছ, সব কেনা বেচা চলছে। মনে হচ্ছে মাছের নিলাম চলছে। দেখ, সমুদ্র থেকে মাছ তুলে আনা হচ্ছে, তুলে এনে এখানে সাজিয়ে রাখা হচ্ছে। বিভিন্ন ধরনের মাছ, ম্যাক্সিমাম দেখে মনে হচ্ছে ভোলা টাইপের মাছ, যেমন এই যে তেলাপিয়া টাইপের এইগুলো, এই ভোলা ভেটকি যেরকম হয় সেরকম মাছ নিয়ে দেখুন এই যে বরফজাত করা হচ্ছে। বরফ দিয়ে এবার মাছগুলোকে সেখানে সেটিং করে রাখা হচ্ছে। মাছ রাখা হলো, এবার দেখুন আবার বরফের কুচি দেওয়া হবে এর উপরে, যাতে মাছ টাটকা থাকে, নিয়ে আবার উপরে বরফ দেওয়া হবে, এই মাছ রাখা হবে। এই দেখুন মাছ নিয়ে আসা হচ্ছে সব সমুদ্র থেকে, মাছ ধরে নিয়ে আসা হচ্ছে। এই যে সামনে ট্রলারগুলো আছে ছোটো ছোটো, এই ট্রলারগুলো সব সমুদ্রে গেছিলো মাছ ধরার জন্য, ওখান থেকে মাছ নিয়ে এসে এই হচ্ছে ছোট্ট পাইকারি মার্কেট, এখানে সব মাছের দরাদরি হচ্ছে, নিলাম চলছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ফেরি টিকিট কাউন্টার, এটা হচ্ছে ফেরির এন্ট্রি গেট। এদিকে ঘুরতে হবে 100 টাকা টিকিট, আর স্পেশাল টিকিট আছে 300 টাকা। সকাল 8টা থেকে শুরু হয়। তো আপনারা চাইলে কিন্তু অনলাইনে টিকিট কেটে নিতে পারেন, অনলাইনে টিকিট কেটে নিলে অনেকখানি সুবিধা হবে। যখন লাইন পড়ে গেছে একদম সোজা, এদিক দিয়ে গিয়ে ওদিক দিয়ে ঘুরে এই হচ্ছে ফেরিঘাটে যাওয়ার রাস্তা, গেট, সেখানেও লাইন পড়ে গেছে কিন্তু। এই যে সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, এটা সোজা চলে গেল স্টেশনের দিকে। স্টেশনের দিক থেকে আসলে এইখানে 4 মাথার পয়েন্ট, এইদিকে রাস্তাটা চলে গেছে তোমার সানরাইজ পয়েন্টের দিকে। এদিকে একটি আছে তরুণদ্বার, যেটা তৈরি হচ্ছে গান্ধী মেমোরিয়ালের দিকে। আর এদিকে ঠিক বাদিকে এই জায়গাটা হচ্ছে আমরা যেদিকে আছে কোভালম রোড, যেটা হচ্ছে আমরা এদিকে হোটেলে আছি। এই হচ্ছে চারদিকের রাস্তা। মেন সি বিচটা কিন্তু আপনার এই 4 মাথার মোড় থেকে এই দিকটাতে পড়বে, যেটা পড়ছে হচ্ছে আপনার সানরাইজ পয়েন্টের দিকে। ওই 4 মাথার মোড় থেকে হেঁটে আসলে এরকম প্রচুর বড় বড় হোটেল পেয়ে যাবেন, হোটেল, রেস্টুরেন্ট, হোটেল স্টার ওয়ার্ল্ড, প্রচুর হোটেল কিন্তু এরকম বড় বড় হোটেল আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে সামনে লাইট হাউস, এই লাইট হাউসের ঠিক উল্টো দিকেই হচ্ছে আমাদের সিপিডাব্লিউডির হলিডে হোম। এই সিপিডাব্লিউডি হলিডে হোম থেকে কন্যাকুমারীর যে মেন মার্কেট, হেঁটে এই 5 মিনিট মতো সময় লাগবে, খুব বেশি হলে 300 মিটার মতো দূরত্ব। এই হচ্ছে লাইট হাউস, আর লাইট হাউসের পাশে হচ্ছে দ্য ওশিয়ান রিসর্ট, আর তার ঠিক পাশে হচ্ছে এই যে সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম। আর তার পাশে আছে আরেকটা হোটেল, হোটেল কুইন, আর আছে হোটেল আনাস, পরপর এই হোটেলগুলো আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে কন্যাকুমারীর লাইট হাউস, আর পাশে লাইট হাউসের পাশে একটা রিসর্টে দেখুন ময়ূর, দেখুন ময়ূর দাঁড়িয়ে আছে কি সুন্দর রিসর্টের ভিতরে, কন্যাকুমারী লাইট হাউস। আর এই রাস্তা ধরে সোজা আমরা চলে যাব হচ্ছে এবার কন্যাকুমারী মেন মার্কেটের দিকে। সেখান থেকে আমরা যাব হচ্ছে সোজা গিয়ে কিছুটা 4 মাথার মোড় পড়বে, 4 মাথার মোড় পড়ার পরে আরেকটি মোড়, যেখান থেকে 3 মাথা ভাগ হয়েছে, সেখান থেকে ডান দিকে গেলেই আমরা পেয়ে যাব ফেরিঘাট। এই হচ্ছে 4 মাথার মোড়। এই 4 মাথার মোড় থেকে জাস্ট এদিকে ঢুকলে সামনেই আছে ফেরিঘাট। তো চলুন আমরা যাব হচ্ছে আগে ফেরিঘাটে। আমাদের অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম, অনলাইনে টিকিট কীভাবে কাটতে হবে বা তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে টিকিট কেটে নিতে পারেন। তাহলে যে টিকিট কাটার যে লম্বা লাইন, সেটা অনেকখানি পাবেন, মানে আপনাকে সেটাকে অ্যাভেল করতে হবে না, কিন্তু বোটে চড়ার জন্য কিন্তু লাইন দিতেই হবে। বন্ধুরা, এটা হচ্ছে অফলাইন টিকিটের লাইন। আজকে ভিড় তুলনামূলকভাবে কম আছে, আর অনলাইনের জন্য বাইরে এরকম আলাদা ব্যারিকেড করে দেওয়া আছে দড়ি দিয়ে, সেদিক দিয়ে আমরা যেতে হবে অনলাইন টিকিট কাউন্টারের দিকে। সেখানে আমাদের টিকিট দেখিয়ে ভিতরে এন্ট্রি করতে হবে। আর এই অফলাইনে কিন্তু বেশ ভালো ভিড় আছে টিকিট কাউন্টারের জন্য। এই দেখুন, চলুন আমরা যাবো ভিতরে দিয়ে যাই এবার। এই অনলাইনের জন্য কোনো টিকিটের জন্য লাইন নেই, আজকে রিল্যাক্সে ঢুকতে পারবো।
অনলাইনে ওখানে টিকিট স্ক্যান করা হলো, দাদারা টিকিট স্ক্যান করে নিলেন। টিকিট স্ক্যান করার পরে আমরা এই পথে এবার এগিয়ে যাব বোটিংয়ের মানে ফেরি ঘাটের লঞ্চের লাইনের দিকে। তো বন্ধুরা, আমাদের কিন্তু অনলাইনে টিকিট কাটার ফলে কোনোভাবে লাইন দিতে হয়নি, আমরা সরাসরি টিকিট চেক করিয়ে ঢুকে পড়েছি বোটিং মানে ফেরিতে ওঠার জন্য। ফেরির লাইনে আমরা ভিতরে যাচ্ছি, ফেরি দাঁড়িয়ে আছে, আমরা আর কিছুক্ষণের মধ্যে ফেরিতে উঠবো। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি বোটে ওঠার যে লাইন ফেরিতে, তো এটায় আমরা উঠবো। তো লঞ্চ আসছে আর পিছনে দেখুন পরপর সারিবদ্ধভাবে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে আছে লঞ্চে ওঠার জন্য। আমাদের এসছে ML বিবেকানন্দ একটা লঞ্চ এসছে, তারা ওখান থেকে প্যাসেঞ্জাররা নামলে আমরা সেখানে উঠবো। তো বন্ধুরা, আমরা একদম উঠে পড়েছি লঞ্চের মধ্যে, লঞ্চের একদম সেকেন্ড সিটেই বসে পড়েছি। আর পিছনে দেখুন দেখা যাচ্ছে প্রচুর লোক, একসঙ্গে কিন্তু প্রচুর লোক এই লঞ্চে করে যাতায়াত করতে পারে। এখান থেকে বিবেকানন্দ রকের দূরত্ব কেবলমাত্র 500 মিটার, কিন্তু এটা যেতে সময় লাগবে যেটুক 5 মিনিট সময় লাগবে প্রায়। আর এই উত্তাল সমুদ্রে স্বামী বিবেকানন্দ কিন্তু সাঁতরে এই সমুদ্র পার হয়েছিলেন। এই কন্যাকুমারী মেন ভূখণ্ড থেকে বিবেকানন্দ যে রক, ওই পাথরে গিয়ে তিনি টানা 3 দিন ধ্যান করেছিলেন। তো সেই জায়গাতেই আমরা এখন যাচ্ছি, আমাদের ফেরি লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। দেখুন সমুদ্র কতখানি উত্তাল। আর আমরা সকালবেলা এসেছিলাম সেই এই জায়গাটাতে সানরাইজ পয়েন্টে, এখান থেকে সানরাইজ দেখার জন্য এসেছিলাম। তো আমাদের লঞ্চ চলছে আর জল এত উত্তাল, তার মধ্যে প্রচুর জলের ছিটা কিন্তু সাইড দিয়ে আমাদের গায়ে চলে আসছে অল্প অল্প। পুরো ভিজে গেছি, পুরো ভিজিয়ে দিয়েছে। তলার প্রচণ্ড দুলছে, আমার তো ভয় লাগছে প্রচণ্ড। যাই হোক, মোটামুটি প্রায় কাছাকাছি চলে এসেছি। এবার নামতে পারলে দেহে প্রাণ ফিরে আসবে। কিন্তু অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা। এখনো পর্যন্ত প্রায় বিবেকানন্দ রকের সামনে চলে এসেছি, 5 মিনিটের মাত্র রাস্তা, কিন্তু এই 5 মিনিট যে কী রুদ্ধশ্বাস কাটালাম সেটা বুঝতে পারছি এখন। তো বন্ধুরা, আমাদের এই যে ফেরি করে আমরা চলে এসেছি বিবেকানন্দ রকে। পায়ের তলায় মাটি ফিরে পেলাম শেষমেশ। জানি না এরপরে আবার যখন ফিরে যাব তখন কি অবস্থা হবে। দূর থেকে যা লাগছিল যখন দূরে লঞ্চটা ফিরছিল, রীতিমতো ভয় লাগছিল। হয়তো আমাদের তো এরকম দূর থেকে এরকমই লাগছিল। যাই হোক, পায়ের তলার মাটি ফিরে পেয়েছি, এবার ধরে প্রাণ এসছে। এবার যাবো বিবেকানন্দ রক মেমোরিয়াল দেখতে। বিবেকানন্দ রকের গর্ভগৃহে ঢোকার জন্য এখান থেকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। অনলাইন দর্শন কুপন 30 টাকা। আর ভিড় দেখুন কত। বিবেকানন্দ রকে ঢোকার জন্য পার হেড আবারও 30 টাকা করে টিকিট কাটতে হলো। টিকিট কেটে টিকিট দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি। আমাদের জুতো রাখার সংখ্যা হচ্ছে 209। এখানে আপনারা নিঃশুল্ক জুতো রাখতে পারবেন। জুতো রেখে আপনাকে টোকেন নম্বর বলে দেবে, সেটা মনে রাখবেন, নিয়ে তারপরে এখান থেকে আপনারা উপরে উঠতে পারবেন। এবার আমরা উঠবো বিবেকানন্দ রকের উপরে। সমুদ্রের ওপারে হচ্ছে কন্যাকুমারীর মেন জায়গাটা। আমরা লঞ্চে করে এপারে এসেছি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাঙালি তথা সর্বভারতীয় সবার সবচেয়ে অন্তত একবার ভ্রমণস্থল, এই হচ্ছে কন্যাকুমারী। বন্ধুরা, আমি এখন আছি ভারতবর্ষের দক্ষিণতম মূল ভূখণ্ডেরও বাইরে। কিছুক্ষণ আগে ছিলাম মূল ভূখণ্ডের শেষ প্রান্তে একদম কন্যাকুমারীর, আর এখন কন্যাকুমারী থেকে জাস্ট কিছুটা দূরে চলে এসেছি ভারতবাসীর সবচেয়ে প্রিয় জায়গা দক্ষিণতম প্রান্তে বিবেকানন্দ রকে। বিবেকানন্দ রকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি। পিছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরোটাই কিন্তু, এদিকটাতে হচ্ছে পুরো বে অফ বেঙ্গল, আর আমার সামনে আছে ইন্ডিয়ান ওশান, আর আমার ডান দিকে আছে হচ্ছে আরবিয়ান সি।
তিনটে সাগরের মহা মিলন ক্ষেত্র হচ্ছে এই কন্যাকুমারী। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল। এর ভিতরে আমরা যাব আর কিছুক্ষণ পরে। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউ কিনা জানি না, যদি ফটোগ্রাফি অ্যালাউ হয় তাহলে অবশ্যই আপনার সামনে তুলে ধরবো। আর বাইরে থেকে তো অবশ্যই আপনাদের সামনে আরও কাছে গিয়ে পুরো ডিটেলস আপনাদের দেখাবো। আর এই হচ্ছে সেই মণ্ডপম। এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো এটা আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। এর ভিতরে যখন যাব কি আছে ভিতরে আমি দেখে আপনাদের জানিয়ে দেবো। আর এই পাশেই আছে এই গ্লাস ব্রিজ, যার উপরে আপনারা দেখতে পারবেন এই বিশালাকৃত থিরুভাল্লভরের মূর্তি। প্রচণ্ড হাওয়ায় পুরো ঠেলে ফেলে দিচ্ছে। এদিকটা হচ্ছে বে অফ বেঙ্গল, আর এটা হচ্ছে বিবেকানন্দ মণ্ডপম। তার পাশে গ্লাস ব্রিজ, তার আছে থিরুভাল্লভরের বিশালাকৃত মূর্তি। আর ওই পাশে তখন পরিষ্কার বোঝা যাচ্ছে ওটা হচ্ছে আরবিয়ান সি, জলের কালার পরিষ্কার আমরা খালি চোখে বুঝতে পারছি। ক্যামেরায় কত তুলে ধরতে পারছি বলতে পারছি না, কিন্তু খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে জলের কালার, যে ওদিকটা আরবিয়ান সি, এদিকটা ইন্ডিয়ান ওশান, এই পুরোটা। আর এই জায়গাটা হচ্ছে সেই বিখ্যাত বিবেকানন্দ রক, তার মন্দিরটি এখানে। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভিতরে প্রবেশ করে কি আছে সেটা আমরা দেখাবো, আপনাদের সামনে সেটা তুলে ধরবো, কিন্তু কথার মাধ্যমে, ছবির মাধ্যমে না। আর এখানে এত হাওয়া না, পুরো ঠেলে দিচ্ছে, মনে হচ্ছে পড়ে যাব। মানে ক্যামেরা নিজেকে সামলানো এত হাওয়ার মধ্যে, সত্যি মানে কি বলবো, মানে এটা চ্যালেঞ্জিং বিষয় বলতে গেলে। এখানে এই হচ্ছে ভিতরের জায়গা, ভিতরে ঢোকার রাস্তা। আর ভিতরে বাইরে থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দের বিশাল একটি মূর্তি স্থাপন করা আছে। ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। এখানে আছে একটি সূর্য ঘড়ি, এটা থেকে এখানকার টাইম পরিষ্কার জানা যায়। আর ওদিকেই দেখা যায় সানরাইজ ক্যালেন্ডার, যেটা দেওয়া হচ্ছে যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কোন সময় কোন অ্যাঙ্গেলে হয়। আর এই দূরে যে বিশাল মহাসাগর দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো ইন্ডিয়ান ওশান। ডান দিকটায় এদিকে আছে আরব সাগর, এদিকে ভারত মহাসাগর, আর এদিকে আছে বে অফ বেঙ্গল। বিবেকানন্দ রকের ঠিক এক্সিট দিয়ে বেরোলেই এখানে নিচে পেয়ে যাবেন হচ্ছে মেডিকেশন হল, আর এটা হচ্ছে তার প্রবেশ পথ, আর এদিকে হচ্ছে বাহির পথ। তো চলুন ভিতরে ঢুকবো। ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। তো আমরা বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিতরে ঢুকেছিলাম। বিবেকানন্দ রক মেমোরিয়ালের ভিতরে স্বামীজির একটা মূর্তি, আবক্ষ মূর্তি আছে, তার সঙ্গে সারদা দেবী এবং তার সঙ্গে পরমহংস শ্রী রামকৃষ্ণ দেবেরও একটি প্রতিকৃতি দেওয়া আছে। আর ভিতরে যখন ঢুকবেন একদম সাইলেন্স মেনটেন করবেন, নীরবতার সঙ্গে তাদের দর্শন করুন। আর প্রসঙ্গত যেটা বলে রাখা দরকার, 1892 সালে চিকাগো ধর্ম মহাসভা যে হয়েছিল, তার আগে 25, 26 এবং 27 ডিসেম্বর এই 3 দিন বিবেকানন্দ এই পাথরের উপর 3 দিন ধ্যানে মগ্ন ছিলেন। তিনি, আমরা যেমন লঞ্চে করে এসেছিলাম, উনি কিন্তু এসেছিলেন পুরোটা সাঁতরে। এই উত্তাল সমুদ্রের, মানে আমরা ভাবতেও পারি না কতখানি মহান ব্যক্তিত্ব হলে তিনি এই উত্তাল সমুদ্রে সাঁতরে এই পাথরের উপরে এসেছিলেন এবং 3 দিন টানা এখানে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। এবং তারপরে তিনি চিকাগোয় ধর্ম মহাসভা যে হয়েছিল সেখানে তার অসাধারণ বক্তৃতা পেশ করেছিলেন। তো বন্ধুরা, আমরা মেডিকেশন হল থেকে বাইরে বেরিয়ে এলাম। ভিতরে ওম মন্ত্রোচ্চারণের মাধ্যমে মেডিকেশনের জায়গা আছে। আপনারা এখানে বসে, মাটিতে বসে ধ্যান করতে পারেন, বা যারা মাটিতে বসতে পারবেন না তাদের জন্য চেয়ারের ব্যবস্থাও আছে। চেয়ারে বসেও ওখানে কিন্তু আপনারা ধ্যান কিছুক্ষণ করলে আপনার মনের শান্তি অনেক পূর্ণতা লাভ করবে। এদিকে টয়লেটের ব্যবস্থাও আছে, জেন্টস টয়লেট আছে।
আর ওদিকে আছে লেডিস টয়লেট, আর তার ঠিক মাঝখানে এই বুক স্টল আছে। আপনি চাইলে এখানকার ইতিহাস জানার জন্য বা স্বামীজির বিভিন্ন ইতিহাস জানার জন্য কিন্তু এখান থেকে বই আপনারা কালেকশন করতেই পারেন। এই হচ্ছে সেই বুক স্টল। এদিকটা আছে বুক স্টল, আর পাশে এদিকেও আপনারা পেয়ে যাবেন আরও দুটি বুক স্টল। আপনারা চাইলে এখান থেকে স্বামীজির বিভিন্ন তার সম্বন্ধে যে বিশেষ বিশেষ গ্রন্থগুলো আছে সেগুলো আপনারা এখানে কালেক্ট করতে পারেন। এখানে বৃষ্টির জল সংগ্রহ করে রাখা হয়, চারিদিকে সমুদ্রের জল, তার মাঝখানে এই জায়গাটা একটু হচ্ছে মিষ্টি জল, যেটা সংরক্ষণ হচ্ছে বৃষ্টির জল থেকে। বন্ধুরা, পিছনে পুরো কন্যাকুমারী শহর দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে বিবেকানন্দ রক, যেখানে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আর আমার ঠিক এই পিছনটায় গ্লাস ব্রিজ আর থিরুভাল্লুভার তার স্ট্যাচুটি দেখা যাচ্ছে। আর এই দিকটাতে আছে এই মণ্ডপম, বিবেকানন্দের পায়ের ছাপ এই মণ্ডপমে আছে। তার উল্টো দিকে আছে, ওই দূরে দেখা যাচ্ছে পতাকা উঠছে, ওটা হচ্ছে সেই বিবেকানন্দ রক মেমোরিয়াল। তো বন্ধুরা, এবার আমরা ঢুকবো হচ্ছে সেই গ্লাস ব্রিজের উপর। গ্লাস ব্রিজ করে আমরা যাব হচ্ছে থিরুভাল্লুভার যে মূর্তি, সেই মূর্তির দিকে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই। গ্লাস সমুদ্রের উপর দিয়ে প্রথম গ্লাস ব্রিজ এই তামিলনাড়ুর কন্যাকুমারীতে। থিরুভাল্লুভার স্ট্যাচু দিকে যেতে গেলে আপনাকে এই গ্লাস ব্রিজের উপর দিয়ে যেতে হবে। এই হচ্ছে গ্লাস ব্রিজ, এই গ্লাস ব্রিজের উপর দিয়ে যেতে হবে আপনাদেরকে। এখন সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এই হচ্ছে গ্লাস ব্রিজ, সমুদ্রের উপর দিয়ে এই গ্লাস ব্রিজ দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি থিরুভাল্লুভার সেই মূর্তির দিকে। স্ট্যাচু অফ ওয়াইজডম। এই আমরা এবার ভিতরে ঢুকবো। ভিতরে হচ্ছে সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। থিরুবল্লভর প্রাচীন তামিল সাহিত্যের একজন অত্যন্ত সম্মানিত কবি, দার্শনিক এবং সাধক। তিনি বিখ্যাত নীতিশাস্ত্র গ্রন্থ তিরুক্কুরল এর রচয়িতা। তার জীবন ও ইতিহাস সম্পর্কে খুবই কমই নিশ্চিত তথ্য পাওয়া যায়, তবে লোককথা ও গবেষণার ভিত্তিতে কিছু নিদর্শন তার আমরা পেয়েছি। থিরুবল্লভরের সঠিক সময়কাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। ধারণা করা হয় তিনি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী থেকে খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর মধ্যে কোনো এক সময় বেঁচে ছিলেন। অনেকে তাকে সঙ্গম যুগের কবি হিসাবে মনে করেন। জন্মস্থান নিয়েও একটি বিতর্কিত আছে। মনে করা হয় তিনি চেন্নাইয়ের প্রাচীন নাম মাইলাপুরে জন্মগ্রহণ করেছিলেন। তিরু মানে সম্মানসূচক, শ্রী এবং বল্লপুর হলো তার সম্প্রদায়ের নাম। তাকে প্রায়শই দৈবা পুলাভার বা ঐশ্বরিক কবি এবং পোয়া মোজোহি পপুলাভার বা সত্যবাদী কবি নামেও ডাকা হয়। কিংবদন্তি অনুসারে তিনি পেশায় একজন তাঁতি ছিলেন। তার রচয়িত তিরুক্কুরল হলো তামিল সাহিত্যের শ্রেষ্ঠ রত্ন, যা নৈতিকতা, রাজনীতি, অর্থনীতি এবং প্রেমের উপর 1330টি দ্বিপদী বা কুরুল নিয়ে গঠিত। এটি তিনটে ভাগে বিভক্ত: অরাম নীতি বা গুণ, পুরুল সম্পদ বা শাসন ব্যবস্থা, ইনবাম যাকে ভালোবাসার প্রতীক বলা হয়ে থাকে। তিনি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারী ছিলেন কিনা তা নিয়ে বিতর্ক আছে। জৈন, বৌদ্ধ এবং শৈব উভয় সম্প্রদায় তাকে নিজেদের ধর্মের বলে দাবি করে থাকেন। তামিলনাড়ুতে প্রতি বছর জানুয়ারি মাসে পোঙ্গল উৎসবের সময় তিরুবল্লভর দিবস উদযাপন করা হয়, আর তারই স্মৃতির উদ্দেশ্যে কন্যাকুমারীতে সমুদ্রের মাঝে প্রায় 133 ফুটের একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে, যা তিরুক্কুরলের 133টি অধ্যায়ের প্রতীক। তো বন্ধুরা, আমরা থিরুভাল্লুভার তার মূর্তি দেখে নিচে নেমে চলে এসেছি। সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল, আবার সেই সিঁড়ি বেয়ে নিচে নামে এলাম। আর এখান থেকে চারিদিকে ভিউটা জাস্ট অসম। ঠিক যেমন বিবেকানন্দ রকেও যেরকম, এখানেও কিন্তু সেই একই ধরনের সিন চারিদিকে, কিন্তু এই গ্লাসের উপর দিয়ে হেঁটে যাওয়াটা কিন্তু একটা আলাদা অনুভূতি। তো আপনারা অবশ্যই কিন্তু এটা ভিজিট করবেন। তো বন্ধুরা, আমাদের মোটামুটি ঘোরাটা কমপ্লিট হয়ে গেল। বিবেকানন্দ রক আর থিরুভাল্লুভার স্ট্যাচু, তার সঙ্গে গ্লাস ব্রিজ, এগুলো দেখতে মোটামুটি আপনাদের ঘন্টা দেড়েক সময় লাগবে। এই ঘন্টা দেড়েক হাতে সময় নিয়ে কিন্তু আপনারা এই বিবেকানন্দ রকে আসবেন। আর সন্ধ্যার সময় আসলে কিন্তু এই জায়গাটা আরও অভূতপূর্ব হয়ে দাঁড়াবে। এই সৌন্দর্য আপনার সামনে এক আলাদাই মাত্রা এনে দেবে। তো চলুন আমরা যাব এখন আবার
বাইরের দিকে, আবার যাব হচ্ছে সেই বিবেকানন্দ রকের উপর দিয়ে। বিবেকানন্দ রকে আরও কিছুটা সময় আমরা অতিবাহিত করব, তারপরেই আমরা যাব হচ্ছে আবার সেই ভয়ানক জাহাজে করে কন্যাকুমারীর মূল ভূখণ্ডে। তো বন্ধুরা, আমাদের বিবেকানন্দ রক দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার ফেরার পালা, আর ফেরার পথেও বিশাল লম্বা লাইন লঞ্চে ওঠার জন্য। তো আমরা ধীরে ধীরে লঞ্চে এবার উঠবো, তার জন্য এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এরকম লঞ্চ আসছে একটা একটা করে, আর লঞ্চ ভর্তি হলে এদিক থেকে ওদিকে পারাপার হচ্ছে। আর এই হচ্ছে থিরুভাল্লুপুরম মূর্তি। আর এদিকটা হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল যাওয়ার রাস্তাটা। তো বন্ধুরা, আমরা আবার ফেরার সময় লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে পড়ে আবারও জানলার ধারে সিট নিয়ে নিয়েছি প্রায়। আর এবার ফেরার পথে একটু সময় বেশি যাবে, কারণ ঘুরে যাবে। আর এদিকে দেখুন, লাইফ জ্যাকেট কিন্তু উপরে রাখা আছে। এত লোককে লাইফ জ্যাকেট কাউ পরাচ্ছে না কেন জানি, এটা কিন্তু পরানো উচিত। লাইফ জ্যাকেট কিন্তু পরে যাওয়া উচিত, কিন্তু কেউ কেউ পরাচ্ছে না। তো চলুন, আবার অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে মূল ভূখণ্ডে ফিরে যাওয়ার। কেমন লাগছে দিদি? দেবী জার্নি খুব আনন্দ করলাম, মন ভরে গেল। ও, আর নৌকোতে লঞ্চে চড়তে ভালো লেগেছে তো? বেশ ভয় আসার সময়টা ভয় লাগছিল, যাওয়ার সময় খুব ভয় লাগছিল, ভালোই লাগছে, খুব ভালো এনজয় করলাম। ভাইয়ের অনেক দিনের প্রচেষ্টায় আজ আমাদের সাকসেস হতে চলেছে, কালকে কমপ্লিট হবে। আমরা খুব খুব এনজয় করলাম। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমাদের তরি তীরে লেগে গেছে, এবার আমাদের নামার পালা। বিবেকানন্দ রক দেখার এক্সপিরিয়েন্স এক কথায় অপূর্ব। কিছুটা ভয় ছিল, কিন্তু পুরোটা এনজয় বেশ ভালোই হলো। কিন্তু বিশেষ করে এই ট্রলারে করে বা ফেরি করে যে বিবেকানন্দ রকটা যাওয়া এবং আসাটা অপূর্ব লেগেছে, এক কথায় যদি বলা হয়। বেরোনোর পরে আপনার এখানে মেল ফিমেল টয়লেট পেয়ে যাবেন। এখানে হাত মুখ ধোয়ার জায়গা আছে, সঙ্গে জল খাওয়ার ব্যবস্থাও এখানে আছে। আর এখানে আপনারা ডাব, তালশাঁস এসব পেয়ে যাবেন। পাচিপাড়াই ড্যাম, গান্ধী মণ্ডপম, থিরুভাল্লুর রক, কী কী জিনিস আছে এখানে, কুমারাজার মণি মণ্ডপম, এখানে কী কী মন্দির বা কী কী দেখার জিনিস আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলস পরপর দেওয়া আছে। বিবেকানন্দ রক দেখে আপনারা ঘুরে আসতে পারেন এই র্যানসম চার্চ। আর চার্চের ভিতরের আভ্যন্তরীণ গঠনটা জাস্ট এরকম অপূর্ব শোভায় শোভিত হয়েছে এই র্যানসম চার্চ। আর এর ভিতরে থাকলে, কিছুক্ষণ সময় কাটালে আপনার মন কিন্তু অনেকখানি শান্ত হয়ে যাবে। এখানে আছে কন্যাকুমারীর গভর্নমেন্ট মিউজিয়াম। আর এখানে এন্ট্রি ফি আছে, অ্যাডাল্ট 10 টাকা, চাইল্ড 5 টাকা। তো আমরা যাব, এখন খোলেনি, খুললে আমরা এখানে যাব। আর আমরা এখন এদিকে চলে এসেছি গান্ধীধামে। চারিদিকে প্রচুর লোকের ভিড়। আর যেহেতু ডিসেম্বর মাসের প্রথম উইকে আমরা এসেছি, সব জায়গাতেই শবরীমালার পুণ্যার্থী কিন্তু ছড়াছড়ি। ডিসেম্বর মাসটাকে শবরীমালার যাত্রার একটি পূর্ণ তিথি হিসেবে ধরা হয়, পূর্ণ মাস হিসেবে ধরা হয়। আর চারিদিকে সেই জন্য কিন্তু শবরীমালার পুণ্যার্থী একদম গিজগিজ করছে বলতে গেলে। আর সেই জন্যই বেশি ভিড়। আর এমনি সাধারণ টুরিস্টও আছেই। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি গান্ধীধাম ঘাটে। কন্যাকুমারীতে আমাদের মহাত্মা গান্ধীজির চিতাভস্ম ভারতবর্ষের বিভিন্ন পাত্রে রাখা হয়েছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই কন্যাকুমারীর গান্ধীধাম। এখানেও গান্ধীজির চিতাভস্ম রাখা হয়েছে। তো সেটাই আমরা দেখতে যাব। তো চলুন যাই সেদিকে। গান্ধী মণ্ডপের ঠিক পাশেই আছে কামারাজার মেমোরিয়াল। গান্ধীধাম খোলে সকাল 8টা থেকে, আর এটাও খুলবে সকাল 8টা থেকে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি গান্ধী মণ্ডপম। গান্ধী মণ্ডপের গেট, এই গেট দিয়ে ভিতরে ঢুকতে হবে। নিঃশুল্ক, ফ্রি আছে এটা, উইদাউট ফি আপনারা এখানে ঢুকতে পারবেন। তো চলুন আমরা ভিতরে ঢুকি। আর এই হচ্ছে গান্ধী মণ্ডপম বা গান্ধীধাম। গান্ধী মণ্ডপমের ভিতরে ঢুকলাম। এই গেট দিয়ে ঢুকে এখানে জুতো রাখার জায়গা আছে, পার পেয়ার 5 টাকা করে নেবে। তারপরে এদিক দিয়ে যেতে হবে এই গান্ধী মণ্ডপমে।
গান্ধীধামের ভিতরে ঢুকে প্রবেশ করেছি। এখানে গান্ধীজির বিভিন্ন জিনিস, ব্যবহৃত জিনিস আছে, তার সম্বন্ধে বিভিন্ন ধরনের পুস্তক আছে। এই দেখুন, মহাত্মা গান্ধী 7 বছর বয়সের ছবি, চিনতে পারছেন? পোরবন্দরে তার পুরনো বাড়ি রাজকোটের। গান্ধীজি এবং সর্দার বল্লভভাই প্যাটেল। মহাত্মা গান্ধীর এই ছবিটা আমরা দেখেছি, যিনি তখন কেপটাউনে ছিলেন ওকালতি করতে। ডারবানে যখন তিনি ফেয়ারওয়েল নিয়েছিলেন তার কলেজ এবং ওকালতি শেষ হওয়ার পরে 1930-এর ডান্ডি অভিযানের সময়ের ছবি এগুলো। গান্ধীজি, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একসাথে, আর উপরে হচ্ছে জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল আর গান্ধীজি লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে। আর ক্রিপস মিশনের যে হয়েছিল সেই স্যাফোর্ড ক্রিপস 1942 সালের। গান্ধীধামের ভিতরে আছি। এখানে গান্ধীজির তার কর্মজীবনের বিভিন্ন অংশ আপনাদের তুলে ধরা হয়েছে। আর শেষ জায়গায় এসে আমরা এখানে পৌঁছে গেছি গান্ধীজির অন্তিম শয্যায়। সেখানে নিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেশ ভালো জায়গা। গান্ধীজির সম্বন্ধে কিন্তু অনেক কিছু এখান থেকে জানা যায়। আর আমরা যখন ইতিহাস বইয়ে পড়েছিলাম তারও কিছু ছবি বা কথাগুলো, সেগুলো কিন্তু আমাদের কাছে মনে পড়ে যাচ্ছে এই গান্ধীজির এই গান্ধীধামে এসে তার এই পুরনো ছবিগুলো দেখে। এই গান্ধীধামের ভিতরে বাচ্চাদের বিনোদনের জন্য একটু ব্যবস্থাও করা আছে। দোলনা আছে, আর পাশে একটা গান্ধী মূর্তি আছে, ভারত মাতার প্রতিকৃতি আছে একটা, ভারত মাতার মূর্তি আছে একটা, গান্ধীজি আর মোস্ট প্রবাবলি বল্লভভাই প্যাটেল হতে পারে, জানি মুখটা ঠিক লাগছে না, কাছে গেলে বুঝতে পারবো দেখি। আর এখান থেকে এই হচ্ছে সমুদ্রের দৃশ্য, আর এইটা হচ্ছে সেই গান্ধী মণ্ডপম। গান্ধী মণ্ডপমে ঠিক সামনেই এখানে একটি ভারত মাতার মূর্তি আছে। এই সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা কামরাজার টেম্পল, আর তার পাশ দিয়ে এই সুন্দর আরবিয়ান সি, এদিকে ইন্ডিয়ান ওশান, আর দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক, থিরুভাল্লভর মূর্তি, আর এটা হচ্ছে গান্ধীধাম। গান্ধীজির পুরো লাইফ হিস্ট্রিটা এখানে দেওয়া আছে এই গান্ধীধামের প্রবেশপথের ঠিক সামনে। আর সামনে যে স্তম্ভটি দেখা যাচ্ছে এখানেই মহাত্মা গান্ধীর চিতাভস্ম রাখা হয়েছে, মানে সমুদ্রে বিসর্জনের আগে তার চিতাভস্মটি এখানে রাখা হয়েছিল।